আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে SM ফরহাদ ও AGS পদে মহিনুদ্দিন খান নির্বাচিত হয়েছেন। ইতিহাস গড়া এই বিজয়কে জুলাই প্রজন্ম ও আকাঙ্ক্ষার বিজয় বলে অভিহিত করেন সাদিক কায়েম। সবাইকে নিয়ে স্বপ্নের বিশ্ববিদ্যালয় গঠনে কাজ করার কথা জানান ফরহাদ। এদিকে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান এবং স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা। দেখুন অরুণ গফুরের রিপোর্ট। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে গণনা শুরুর পর থেকেই ফলের জন্য অপেক্ষার পালা শুরু হয় প্রার্থী, শিক্ষার্থী ও সংবাদকর্মীদের। একটি কেন্দ্রের ফল আসতে থাকে আর বাড়তে থাকে উত্তেজনা। নির্ঘুম রাত পেরিয়ে অবশেষে 16 ঘন্টা পর আসে সেই মাহেন্দ্রক্ষণ। সিনেট ভবনের অডিটোরিয়ামে ডাকসুর ফল ঘোষণা করেন চিফ রিটার্নিং অফিসার, যেখানে ছাত্র দলের আবিদ ও স্বতন্ত্রের উমামাকে হারিয়ে ভিপি নির্বাচিত হন ছাত্র শিবিরের সাদিক কায়েম। জিএস পদে হামিম ও মেঘ মল্লারকে ধরাশায়ী করেন SM ফরহাদ এবং AGS পদে মায়েতকে বড় ব্যবধানে হারান মহিউদ্দিন। সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,042। এমন ভূমিধস জয় পেলেও আনন্দ মিছিল করবে না ছাত্র শিবির। এটাকে শিক্ষার্থীদের জয় হিসেবে দেখছেন নবনির্বাচিতরা। এখানে যারা প্রার্থী ছিল আমরা সবাই সহযোদ্ধা ছিলাম। আমাদের সহযোদ্ধারা তাদের যে ইস্তেহারগুলো ছিল আমরা সবাই একসাথে কাজ করতে চাই। আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী আমার জন্য উপদেষ্টা হয়ে কাজ করবেন। আমার পথ চলায় কোনো ভুল করি, কোনো ভুল পথে পা বাড়াই, কোনো ভুল কিছু করি মনে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাতে আমাকে সাথে সাথে ভুল শুধরে দেন। বেশিরভাগ সম্পাদক ও সদস্য এবং হল কমিটিতেও জয় পেয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ব্যক্তিগত আক্রমণ ও হিজাবের কারণে নিগ্রহের শিকার নারী শিক্ষার্থীরা জয়ের পরও বিনয়ী। এই যে হিজাবোফোবিয়া আছে, হিজাবোফোবিয়াকে বিরুদ্ধে আমরা কাজ করার একটা সুযোগ পেয়েছি। সেজন্য আমার বিশ্ববিদ্যালয়ের সকল ভাই বোনদের প্রতি অনেক বেশি শ্রদ্ধা জানাচ্ছি, অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি। কেউ যদি মজলুম থেকে জালিম হয়ে ওঠে, তার বিরুদ্ধে আসলে জনতার প্রতিরোধ কেমন হয়ে ওঠে, সেটাই আসলে আমাদের এই আজকের বিজয়টা সেটাই প্রমাণ করে। ইতিহাস তৈরি করায় ডাকসু নির্বাচন শুধু ক্যাম্পাস রাজনীতি না, জাতীয় রাজনীতিতেও গুণগত পরিবর্তনের ভিত তৈরি করতে পারে বলে মনে করেন বিজয়ী ও ঢাবি শিক্ষার্থীরা। অরণ্য গফুর, RTV, ঢাকা। দর্শক, ডাকসু নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সার্বিক তথ্য জানব সাকিবুর রহমানের কাছ থেকে। সাকিব, ফলাফল ঘোষণার পর বর্তমানে ক্যাম্পাসের চিত্র কেমন দেখছেন সে বিষয়ে বিস্তারিত জানাবেন। আফসানা, আসলে ফলাফল বিতরণের পর কিন্তু শুনশান নীরবতা বিরাজ করছে ক্যাম্পাসে, যেহেতু আজকে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে, যার কারণে কোনো শিক্ষার্থীদের তেমন কোনো উপস্থিতি নেই। কিছু কিছু শিক্ষার্থী তাদের মতো এসে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু ক্লাস না থাকার ফলে একেবারে নীরবতায় বিরাজ করছে। এবং যারা জয়ী হয়েছে শিবির প্যানেল থেকে, তারা কিন্তু নির্বাচনে জয়ের পর যখন ফল ঘোষণা হয় তখন একটি সংবাদ সম্মেলন করে সেখানে তারা জানিয়েছেন তারা আসলে কোনো ধরনের বিজয় মিছিল উদযাপন তারা করবেন না, যার ফলে তেমন কোনো আয়োজন দেখা যাচ্ছে না। অপরদিকে যারা পরাজিত হয়েছেন তারা বিভিন্ন অভিযোগ তুললেও এখন পর্যন্ত কিন্তু তারা কোনো সংবাদ সম্মেলনের আয়োজন করেনি বা আনুষ্ঠানিকভাবে কোনো কথা তারা বলেনি। সব মিলিয়ে বলা চলে যে ক্যাম্পাসে এখন ফাঁকা অবস্থায় বিরাজ করছে এবং আগামীকাল থেকে আবার ক্লাস শুরু হয়ে যাবে। আবার উৎসব মুখর একটি পরিবেশ, যেহেতু ভোট হয়ে গেল সেখানে একটা নতুন পরিবেশ থেকে আগামীকাল থেকে ক্লাস শুরু করে দেবেন শিক্ষার্থীরা। এবং পরবর্তীতে কিন্তু যারা নির্বাচিত হলো তাদের একটি শপথের বিষয় আছে, সেই তারিখ এখনও জানানো হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়তো আগামীকালকে সেই তারিখ জানিয়ে দেবেন এবং তার পরবর্তীতে শিক্ষার্থীরা শপথ নেবেন এবং তারা যে ম্যান্ডেট রেখেছেন শিক্ষার্থীদের সামনে তারা কি কি কাজ করতে চান সেগুলো বিষয়ে তারা একের পর এক কাজ শুরু করবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। আফসানা, ধন্যবাদ আপনাকে সাকিব।
ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, অনেক দিন পর নির্বাচন হওয়ার কারণে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল। কিছু গণমাধ্যম শিবির প্যানেল জয়ী হয়েছে উল্লেখ করেছে, যা সঠিক নয়। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট জয়ী হয়েছে বলেও মনে করেন তিনি। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে 10% মনোনয়নের বিধান করা হবে বলে জানান বিএনপির এই নেতা। ফ্যাসিবাদের উত্থান না চাইলে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি চর্চা করতে হবে বলেও মনে করেন তিনি। রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে। কিন্তু যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি, তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ওএমআর ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। 11,897 জন ভোটারের বিপরীতে ব্যালট পেপার ছাপানো হয়েছে 13,300টি। 21টি ভোট কেন্দ্রে বুথ থাকবে 224টি। 21 জন রিটার্নিং অফিসার, 67 জন পুলিং অফিসার ও 67 জন সহকারী পুলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফটক ও এলাকায় 1200 পুলিশ সদস্য মোতায়েন রাখা হবে। দর্শক, বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ডাকসু নির্বাচন ঘিরে কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো আপনি জানেন 23 বছর পর আগামী অনুষ্ঠিত হবে ডাকসুর যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে বইছে নির্বাচনী যে আমেজ, সেই আমেজে কিন্তু রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তাদের সেই পছন্দের প্রার্থীকে তারা ভোটটি দিবেন। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। আগামীকাল ভোটে যাতে কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তারা কিন্তু 1200 পুলিশ সদস্যকে মোতায়েন রেখেছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা সহ আশপাশের এলাকাগুলোতে। তো নির্বাচন নিয়ে কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশ রয়েছে প্রার্থী এবং ভোটারদের মাঝে। প্রার্থীরা কিন্তু গতকাল রাত 12টায় কিন্তু তাদের যে প্রচারণা নির্বাচনী বিধি মোতাবেক কিন্তু তারা শেষ করেছেন। আজকে কিন্তু তারা কোনো প্রচারণা বা কোনো রকমের ক্যাম্পেইনে তারা নেই। তারা কিন্তু সকাল থেকে তাদেরকে পাওয়াই যায়নি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা জুড়ে। তারা রাতভর যেহেতু ক্যাম্পেইন করেছেন, ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন, তাই তারা ঘুমানোর বিষয়টাই প্রাধান্য দিয়েছেন বলে আমরা জেনেছি। তো নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করতে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুক্ষণ আগে আমাদেরকে একটি ব্রিফ করেছেন। তারা যে কোনো মূল্যে অবাধ ও নিরপেক্ষ একটি ভোট অনুষ্ঠান উপহার দিবেন বলে এটা অঙ্গীকার করেছেন। তারা বিশ্ববিদ্যালয়ে 80টির উপরে তারা সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছেন। এছাড়া 224টি বুথ রয়েছে কিন্তু 21টি হলে। তো একটি হলে কিন্তু 2টি করে বুথ স্থাপন করেছেন তারা, যে কারণে বিশ্ববিদ্যালয় সকাল 9টা থেকে কিন্তু বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো নির্বাচনে বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ আফসানা। ধন্যবাদ আপনাকে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে আজ। এরই মধ্যে গতকাল শেষ হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময়সীমা। আগামীকাল প্রার্থীদের তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, 13 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং 14 সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। এরপর 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশিত হবে। রাকসুর 23টি পদের বিপরীতে 260 জন, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের 5টি পদে 62 জন এবং প্রতিটি হল সংসদ নির্বাচনে 15টি পদে 17 জন, হলে 603 জন সহ মোট 925 প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তিতে যোগ্যতা মাস্টার্স থাকলেও প্রবেশপত্র দেওয়া হয়েছে অনার্স পাশ করা একাধিক প্রার্থীকে।
এর মধ্যে রয়েছে খোদ রেজিস্ট্রার আইয়ুব হোসেনের ছেলেও। জানা যায় 12 সেপ্টেম্বর অনুষ্ঠিত নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতির লক্ষ্যে রেজিস্ট্রারের নির্দেশে দেয়া হয় এসব প্রবেশপত্র। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম বলেন, যারা প্রবেশপত্র পেয়েছে যাচাই বাছাই করে বাতিল করা হবে। বিস্তারিত থাকছে বিল্লাল হোসেনের রিপোর্টে। 20 মার্চ বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। তবে এসব নিয়োগকে কেন্দ্র করে ভয়াবহ অনিয়মের তথ্য উঠে এসেছে আরটিভির হাতে। নিয়োগের শর্ত অনুযায়ী সেকশন অফিসার, ল অফিসার, সিকিউরিটি অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা অনার্স ও মাস্টার্স। কিন্তু সেই শর্ত পূরণ না করেই লিখিত পরীক্ষার প্রবেশপত্র পেয়েছেন একাধিক প্রার্থী। আরটিভির হাতে আসা নথিতে দেখা যায় সেকশন ও সিকিউরিটি অফিসার পদে মাস্টার্স পরীক্ষার সনদ না দিয়েই পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র পেয়েছেন বর্তমান রেজিস্ট্রার আইয়ুব হোসেনের ছেলে সোহাইউল আইয়ুব। শুধু তাই নয়, অভিযোগ আছে নিয়োগ বোর্ডের সদস্য রেজিস্ট্রার একক ক্ষমতা বলে এভাবেই একাধিক প্রার্থীকে প্রবেশপত্র দিয়েছেন। আমি একটা জানতে চাচ্ছি, যাদেরকে আপনার প্রবেশপত্র দিয়েছেন সেটা সঠিক তো? হ্যাঁ, সেই বিষয়টি সঠিক করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। অনুসন্ধানে দেখা যায় ল অফিসার পদে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকার শর্ত থাকলেও অন্য বিষয়ের যোগ্যতা দিয়ে পরীক্ষার অনুমতি পেয়েছে জুনাইদ নামের একজন। আবার একই পদে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই প্রবেশপত্র পেয়েছেন অনেকে। এসব অনিয়ম নিয়ে ক্যামেরায় কথা বলতে না চাইলেও ভুল হয়ে থাকতে পারে বলে জানান রেজিস্ট্রার আইয়ুব হোসেন। নিজের ছেলে কিভাবে পেয়েছেন এমন প্রশ্নে রুম থেকে বেরিয়ে যান তিনি। আমার এ বিষয়ে আমি কোনো আলোচনা এখন করতে পারবো না। না, আপনি তো বলেন যে সেটা হচ্ছে আপনি একজন রেজিস্ট্রার, এটা তো অনুমোদনের বিষয় না, যেটা বলে দেবেন ইনশাআল্লাহ। বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম মুঠোফোনে বলেন, এসব প্রবেশপত্র বাতিল করা হবে। ফাইনালি কোনো কাজে আসবে না, হয়তো হাজার হাজার ক্যান্ডিডেট তো যাচাই বাছাই করা যাচ্ছে না, এত সময় লাগতেছে, বুঝছেন। আর আপনাদের এটাও মাথায় রাখতে হবে, এখানে এই অভ্যুত্থানের পক্ষের লোক নাই, 99% অভ্যুত্থানের বিরুদ্ধের লোক, আমার লোক নাই। আপনাকে বুঝতে হবে, বিষয়গুলো মাথায় রাখতে হবে। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। আগামী সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী MH তামিম। তিনি জানান, রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ এই দুই সাক্ষীর আজ সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত সীমাবদ্ধতায় তারা হাজির হতে পারেননি। তাই রাষ্ট্রপক্ষের আবেদনে সোমবার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। বিগত সরকারের মেয়াদে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ এবং জুলাই আগস্টের হত্যাকাণ্ড প্রমাণে এই দুজন রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন। এ সময় এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর তামিম জানান, চলতি মাসে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করার প্রস্তুতি নিয়েছে রাষ্ট্রপক্ষ। আবেদন করা হয়েছে, ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করে আগামী সপ্তাহের সোমবার পরবর্তী সাক্ষ্য উপস্থাপনের দিন ধার্য করেছেন। আমরা আশা করছি যে জনাব মাহমুদুর রহমান সাহেব এবং জনাব নাহিদ ইসলাম সাহেব ওই দিনই ট্রাইব্যুনালে সাক্ষী হিসাবে উপস্থাপন করতে পারবো বলে আমরা। ফরিদপুরের ভাঙার আলগী ও হামিরদি ইউনিয়ন দুটিকে ফরিদপুর 4 আসনে পুনরায় যুক্ত করার দাবিতে তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। সকালে ভাঙা মহাসড়কের কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ফেলে অবস্থান নেয় তারা। এতে সকাল থেকে দক্ষিণাঞ্চলের 21 জেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মহাসড়কের দুই পাশে তৈরি হয়েছে কয়েক কিলোমিটার পর্যন্ত যানজট। আগে ফরিদপুর 4 আসন ভাঙা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল। নগরকান্দা ও শালথা উপজেলা নিয়ে গঠিত ছিল ফরিদপুর 2 আসন। 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশন ভাঙার আলগী ও হামিরদি ইউনিয়ন দুটিকে ফরিদপুর 2 আসনের সঙ্গে যুক্ত করলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়। ফরিদপুর 4 আসন থেকে 2টা ইউনিয়ন আলগী এবং হামিরদি নগরকান্দা 2 আসনের ভিতর কেটে নিয়েছে। এর প্রতিবাদী আসলে আমাদের আজকের এই বিস্ফোরণ। এদিকে বাগেরহাটে 4 আসন থেকে একটি কমিয়ে 3টি করার প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে 48 ঘন্টার হরতাল শুরু হয়েছে। সকাল 6টায় জেলার প্রবেশদ্বারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এতে খুলনা ঢাকা, খুলনা পিরোজপুর, খুলনা মোংলা সহ দূরপাল্লার ও অভ্যন্তরীণ সকল রুটের যান চলাচল বন্ধ রয়েছে।
জেলার সরকারি বেসরকারি অফিস, আদালত, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, মোংলা বন্দর, ইপিজেড সহ সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। এই রাস্তা দিয়ে রিক্সা, ভ্যানও চলতে দেয়া হচ্ছে না। মোড়ে মোড়ে রাস্তা আটকিয়ে বিক্ষোভ করছে হরতাল পালনকারীরা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এর আগে একই দাবিতে গেল সোমবার সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়। সর্বস্তরের জনগণ, সর্বপেশার মানুষ, ছাত্র, ছাত্রী, শ্রমিক সবাই স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে। এটা কোনো রাজনৈতিক দলের বা কোনো ব্যক্তির দাবি নয়, এটা বাগেরহাটের মাটি ও মানুষের দাবি। নির্বাচন কমিশন যদি তার সিদ্ধান্ত থেকে ফিরে না আসে, তা আগামী রোববার থেকে আমরা লাগাতার কর্মসূচি দেব। 3টি আসনের যে সিদ্ধান্ত বাগেরহাটবাসী মানে না, তাই সবাই রাজপথে নেমে এসেছে। গাজীপুরের কালিয়াকৈরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। দিনরাত মিলিয়ে 10 ঘন্টা লোডশেডিং চলছে বলে অভিযোগ এলাকাবাসীর। লোডশেডিংয়ের কারণে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী, চরম বিপাকে পড়েছে পোলট্রি খামারিরা। এদিকে টানা লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়াও। ধর্মঘট চলছে পল্লী বিদ্যুৎ কর্মচারী ও কর্মকর্তাদের। তবে লোডশেডিং কাটিয়ে উঠতে আরও 2 থেকে 4 দিন সময় লাগবে বলে জানিয়েছেন স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ। দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় প্রতিদিনই আসছে ভারতীয় চাল। গত 21শে আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত 80টি ভারতীয় ট্রাকে মোট 2800 মেট্রিক টন চাল এই স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে। সরকারের ইতিবাচক সিদ্ধান্তের ফলে দেশে চাল আমদানি অব্যাহত রয়েছে। তবে আমদানি স্বাভাবিক থাকলেও বাজারে দামের কোনো প্রভাব নেই। বেনাপোল সহ সারসার বাজারে বাড়তি দামেই চাল বিক্রি হচ্ছে। নেপালের চলমান সংকটের সমাধান খুঁজে বের করতে বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকডেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন জেনারেল অশোক রাজ। বিক্ষোভে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে উল্লেখ করে সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি। এছাড়া নেপালে বর্তমান পরিস্থিতিকে অস্বাভাবিক উল্লেখ করেছেন সেনাপ্রধান। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে সবার সহযোগিতা কামনা করেন জেনারেল অশোক রাজ সিকডেল। বিক্ষোভে নিহতদের প্রতি সমবেদনাও জানান তিনি। हालसम्म धेरै जनधनको क्षति, আইন শৃঙ্খলা রক্ষা, জাতীয় ঐক্য নিশ্চিত করা এবং প্রাণহানি ও সম্পদের যেন কোনো ক্ষতি না হয় তা আমাদের সবার দায়িত্ব এবং রাষ্ট্রীয় একতা ও সদ্ভাব। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।